আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট। অনেকেই জাভাস্ক্রিপ্ট শিখতে গিয়ে হোয়েস্টিং, স্কোপ, ক্লোজার এই টপিকগুলো নিয়ে কনফিউজড হয়ে যান। আর এই কনফিউশনের মূল কারণ হলো এক্সিকিউশন কনটেক্সট ভালোভাবে না বোঝা। তো আজকে আমরা এক্সিকিউশন কনটেক্সট কি সেটা বুঝবো, এটি কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট ইন্টারনালি কোড কিভাবে এক্সিকিউট করে, এই জিনিসগুলো আজকে আমরা জানব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি এখানে var দিয়ে নেম নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যার ভ্যালু হচ্ছে রহিম, এবং এটা একটা স্ট্রিং ভ্যালু, এবং পরবর্তীতে আমি সেই ভেরিয়েবলটাকে এখানে কনসোল ডট লগ করে দিয়েছি। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এই কোডটা এক্সিকিউট কিভাবে করবে। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে এই রহিম যে নামটা সেটা রাখলাম, এবং পরবর্তীতে সেটা কনসোল ডট লগ করলাম। এই পুরো কাজটা জাভাস্ক্রিপ্ট কিভাবে করবে, কোথায় করবে, কোথায় এক্সিকিউট করবে, এই কোথায় যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট। অর্থাৎ আমরা বলতে পারি এক্সিকিউশন কনটেক্সট হলো একটা এনভায়রনমেন্ট বা কন্টেইনার, যেখানে আপনার জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান হয়, এবং এটা একটা র্যাপার যেখানে আপনার কোডের সাথে জড়িত সব ইনফরমেশন থাকে। একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারপরও আমি বলতেছি। ধরুন আপনি একটা রুমে বসে কাজ করছেন, সেই রুমে আপনার প্রয়োজনীয় সব জিনিস আছে, টেবল, চেয়ার, কম্পিউটার, ফাইল, আরও অনেক কিছু। ঠিক জাভাস্ক্রিপ্টের জন্য এই পুরো রুমটাই হলো একটা এক্সিকিউশন কনটেক্সট। যখন তার কোড রান করার প্রয়োজন হবে বা যখন সে কোড রান করবে, তখন সে ভ্যারিয়েবল, ফাংশন, স্কোপ এই জিনিসগুলোকে সে নিয়ে কাজ করবে এবং এক্সিকিউট করবে। এই ফুল প্রসেসটাই হচ্ছে, বা এই পুরো রুমটাই হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট। আচ্ছা, এক্সিকিউশন কনটেক্সট এই টপিকটা সাথে লেক্সিক্যাল কনটেক্সট টপিকটা ওতপ্রোতভাবে জড়িত। তবে আমরা যখন স্কোপ নিয়ে আলোচনা করব, তখন আমরা লেক্সিক্যাল কনটেক্সট আরও ভালোভাবে বুঝতে পারব। আমি যদি একটু সংক্ষেপে বলি, কোন একটা পজিশনে কোনো একটা জিনিসকে রাখা, সেটা একটা ভ্যারিয়েবলকে রাখা হোক অথবা একটা ফাংশনকে রাখা হোক। এখন কোডের কোনো জায়গায় যদি একটা ভ্যারিয়েবল বা ফাংশনকে ডিক্লেয়ার করা হয়, সেই ভ্যারিয়েবল বা ফাংশনের যে একটা অ্যাক্সেস যোগ্যতা, তার যে একটা পরিধি, তার যে স্কোপ, এই জিনিসটাই হচ্ছে লেক্সিক্যাল স্কোপ বা লেক্সিক্যাল কনটেক্সট। আজকে আমরা লেক্সিক্যাল কনটেক্সটের গভীরে যাব না, জাস্ট আমরা শুধু এই লেক্সিক্যাল কনটেক্সট সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্ট কম্পাইলার কি করে? সে আমাদের জাভাস্ক্রিপ্টের মতো হাই লেভেল কোডকে মেশিন কোড বা বাইনারিতে কনভার্ট করে। কারণ আমাদের মেশিন কিন্তু বাইনারি ছাড়া বা 0-1 ছাড়া কিন্তু কিছু বোঝে না। সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার আমাদের হাই লেভেল কোডকে মেশিন কোডে কনভার্ট করে। আমরা প্রথমে কিছুটা থিওরি বুঝে নেই, পরবর্তীতে আমরা কোডে চলে যাব এবং এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এক্সিকিউশন কনটেক্সটের প্রকারভেদ। এক্সিকিউশন কনটেক্সট মেইনলি দুই প্রকার: গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এবং আরেকটি ফাংশন এক্সিকিউশন কনটেক্সট। ইভাল এক্সিকিউশন কনটেক্সট এই জিনিসটা ইভাল ফাংশনের জন্য ইউজ করা হতো, তবে মডার্ন জাভাস্ক্রিপ্টে এটা ইউজ করা হয় না, তাই এটা নিয়ে আমরা সামনে আগাবো না। আমরা গ্লোবাল এক্সিকিউশন এবং ফাংশন এক্সিকিউশন নিয়েই কথা বলবো। এখন প্রত্যেকটা এক্সিকিউশন কনটেক্সট দুইটা ফেজে কাজ করে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই থিওরিটা আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তী ধাপটা বুঝতে পারবো। তো দেখেন, এক্সিকিউশন কনটেক্সট দুটা ফেজে কাজ করে। একটা হচ্ছে ক্রিয়েশন ফেজ, সেটি হচ্ছে মেমোরি ক্রিয়েশন ফেজ, এবং আরেকটি হচ্ছে এক্সিকিউশন ফেজ, অর্থাৎ কোড এক্সিকিউশন ফেজ। সেটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্ষেত্রে হোক অথবা ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের ক্ষেত্রে হোক, সে এই দুটো ফেজেই কাজ করবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো প্রথমে আসি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট নিয়ে।
আমরা এখন কিছু থিওরিটিক্যাল জিনিস দেখে নিচ্ছি, এরপর আমরা করে চলে যাব। যখন আপনি জাভাস্ক্রিপ্টে প্রথম ফাইল লোড করেন, তখন সবার প্রথমে যে এক্সিকিউশন কনটেক্সটটা তৈরি হয় সেটি হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এবং পুরো প্রোগ্রাম, পুরো কোড বেস, এই পুরো প্রোগ্রাম বা পুরো কোড বেসের মধ্যে শুধুমাত্র একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটই থাকবে। অর্থাৎ আমার পুরো কোড বেসে একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটই থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। ব্রাউজারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ব্রাউজারের ক্ষেত্রে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট একটি উইন্ডো অবজেক্ট তৈরি করে এবং নোড.js-এর ক্ষেত্রে একটি গ্লোবাল অবজেক্ট তৈরি করে। এখানে দিস কিওয়ার্ড নিয়ে কিছু বিষয় আছে, আমরা দিস কিওয়ার্ড বা দিস টপিকের দিকে যাচ্ছি না। আমরা জাস্ট আজকে এক্সিকিউশন কনটেক্সট সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, এক্সিকিউশন কনটেক্সট এই টপিকটার যেহেতু দুইটা ফেজে কাজ করে, ক্রিয়েশন ফেজ এবং এক্সিকিউশন ফেজ, তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ফেজে জাভাস্ক্রিপ্ট কি করে। আমরা জাভাস্ক্রিপ্টে যখন কোনো একটা প্রোগ্রাম লিখি, তখন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার সবার প্রথমে এই পুরো কোডটাকে একবার স্ক্যান করে, স্ক্যান করার পর ভ্যারিয়েবল, ফাংশন যাই হোক, সবার প্রথমে সেটাকে মেমোরিতে অ্যালোকেট করে। তো মেমোরিতে অ্যালোকেট করার ক্ষেত্রে সবার প্রথমে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়, অ্যান্ড সেকেন্ডে হচ্ছে মেমোরি অ্যালোকেট হয়। আরেকটি বিষয়, আমরা এখনই এক্সাম্পলে চলে যাব, তবে তার আগে আমরা আরেকটু থিওরি দুটো টপিক বুঝে নেই। মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে সব সময় ভ্যারিয়েবল আনডিফাইন্ড হিসেবে ভ্যালু অ্যাসাইন করে, ভ্যারিয়েবলের ভ্যালু সব সময় আনডিফাইন্ড হিসেবে অ্যাসাইন হয়। এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন। কিন্তু ফাংশনের ক্ষেত্রে সেটা হয় না। ফাংশনের ক্ষেত্রে ফাংশন শুধুমাত্র আমার স্ট্যাকে সেই রেফারেন্সটাকে রেখে দেয় এবং সেটাকে মেমোরি আরেকটি স্ট্রাকচার আছে সেখানে রেখে দেয়। আমরা এক্সাম্পলে যাচ্ছি, তবে এই থিওরিটা আপনারা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, আমি একটু দেখে নেন। ভ্যারিয়েবল সবসময় মেমোরিতে আনডিফাইন্ড হিসেবে অ্যাসাইন হবে, কিন্তু ফাংশন আনডিফাইন্ড হিসেবে অ্যাসাইন না হয়ে জাস্ট রেফারেন্সটা তার কাছে রেখে দিবে। এটাই হচ্ছে ভ্যারিয়েবল এবং ফাংশনের মধ্যে পার্থক্য। ভ্যারিয়েবলটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কাজ করবে, ফাংশনটা ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কাজ করবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা এখন এক্সাম্পলে চলে যাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি var দিয়ে একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে নেম নামে, এবং আরেকটি ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে এজ নামে। জাভাস্ক্রিপ্ট কম্পাইলার তার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজে প্রথমে তার ভ্যারিয়েবলগুলোকে বা ভ্যারিয়েবল ফাংশন যেটাই থাকুক সেটাকে সে কল স্ট্যাকে স্টোর করবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিহেভিয়ার। কল স্ট্যাক কি? কল স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, লিফো ডাটা স্ট্রাকচার, যেটা লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এই স্ট্যাকে যে এলিমেন্টটা সবার লাস্টে ঢুকবে সেই এলিমেন্টটা সবার ফার্স্টে বেরিয়ে যাবে। তো এক্সিকিউশন কনটেক্সটের সবার প্রথমে শুরু হয় গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে কম্পাইলার দেখবে এখানে নেম একটা ভ্যারিয়েবল আছে, সে স্ট্যাকে এই ভ্যারিয়েবলটাকে আনডিফাইন্ড হিসেবে স্টোর করবে। কারণ আমরা জানি যে ভ্যারিয়েবলের জন্য প্রথমে মেমোরি অ্যালোকেশনের সময় সব সময় আনডিফাইন্ড হিসেবে ভ্যালু অ্যাসাইন হয়। এটা কিন্তু আমাদের ক্রিয়েশন ফেজ চলতেছে, ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের ক্রিয়েশন ফেজ চলতেছে, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজ। আচ্ছা, এরপর জাভাস্ক্রিপ্ট সেকেন্ড লাইনে আসবে। সেকেন্ড লাইনে আসার পর দেখবে এইজ নামে একটা ভ্যারিয়েবল আছে, সে এইজটাকে তার মেমোরি অ্যালোকেশনের স্ট্যাকের মধ্যে রাখবে এবং আনডিফাইন্ড হিসেবে অ্যাসাইন করবে। এরপর পরবর্তী লাইনে আসবে, এখানে দেখতে পারবে একটা ফাংশন। ফাংশনকে কখনোই স্ট্যাকে সরাসরি অ্যাসাইন করে না জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কখনোই ফাংশনকে মেমোরিতে সরাসরি স্টোর করে না। আমি এখানে গ্রেড নামে একটা ফাংশন তৈরি করেছি, সে এই ফাংশনটাকে স্ট্যাকে রাখবে, বাট সে কল স্ট্যাকে সরাসরি না রেখে সে হিপ আরেকটি মেমোরি স্ট্রাকচার আছে
সেই মেমোরি স্ট্রাকচারের মধ্যে সে ফাংশনগুলোকে রাখে। আমরা এখানে আরেকটু একটা জিনিস ভালো করে বুঝে নেই। ভ্যারিয়েবল সব সময় আমাদের স্ট্যাকে থাকবে এবং ফাংশন যেগুলোকে আমরা রেফারেন্সের মাধ্যমে তথ্য বা ডেটা আদান প্রদান করব বা আমরা রেফারেন্স পাস করে থাকি, সেই সব জিনিস বা ডাটাগুলো সে হিপের মধ্যে রাখবে বা হিপ মেমোরি স্ট্রাকচারের মধ্যে রাখবে। অর্থাৎ গ্রেট নামে যে আমাদের যে ফাংশনটা জাভাস্ক্রিপ্ট যখন কম্পাইল করতে করতে নেম এবং এজকে মেমোরিতে রাখার পর যখন গ্রেটকে মেমোরিতে রাখতে চাইবে বা গ্রেট ফাংশনকে মেমোরিতে রাখবে, তখন সে কলসটাকে গ্রেটকে রেখে হিপ ডাটা স্ট্রাকচারে বা মেমোরি স্ট্রাকচারে সেই গ্রেট ফাংশনটাকে রাখবে এবং সেই ফাংশনের যে রেফারেন্স, সেই রেফারেন্সটা হতে পারে x_a01 বা অন্য কোনো একটা ভ্যালু, সেই রেফারেন্স ভ্যালুটাকে সে কল স্ট্যাকের মধ্যে রাখবে। অর্থাৎ পুরো ফাংশনকে সে কল স্ট্যাকের মধ্যে অ্যাসাইন করবে না, সে হিপের মধ্যে ফাংশনকে রেখে সেই ফাংশনের যে রেফারেন্সটা, সেই রেফারেন্সকে সে কল স্ট্যাকের মধ্যে স্টোর করবে। স্টোর করার পর যখন সে এই 10 নম্বর লাইনে আসবে, এসে দেখবে এখানে ক্রিয়েট করার মতো বা মেমোরিতে রাখার মতো আর কোনো কিছু বাকি নেই। অর্থাৎ আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে ক্রিয়েশন ফেজ শেষ, এখন আমাদের এক্সিকিউশন ফেজ শুরু। আচ্ছা, ক্রিয়েশন ফেজ শেষ হওয়ার পর যখন কম্পাইলার এক্সিকিউশন ফেজটা শুরু করবে, তখন দেখতে পারবে নেম নামে যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আমরা ইচ্ছাকৃতভাবে লেট এবং কনস্ট ইউজ করি নাই। যেহেতু আমরা সামনে স্কোপ নিয়ে কথা বলবো, স্কোপ জিনিসটা যখন আমরা আলোচনা করব তখন আমরা লেট এবং কনস্ট বুঝতে পারবো। আজকে আমরা শুধু ভার নিয়ে কথা বলবো। আচ্ছা, ক্রিয়েশন ফেজ শেষ, এখন আমাদের এক্সিকিউশন ফেজ শুরু। এক্সিকিউশন ফেজে জাভাস্ক্রিপ্ট দেখবে যে নেম নামে তার একটা ভ্যারিয়েবল মেমোরিতে আছে, ওকে, স্ট্যাকে আছে। এখন নেইমের ভ্যালু হচ্ছে করিম। এই ভ্যালুটাকে জাভাস্ক্রিপ্ট ক্রিয়েশন ফেজে আনডিফাইন্ড হিসেবে রাখলেও এক্সিকিউশন ফেজে সে আনডিফাইন্ডটাকে করিম দিয়ে ডিফাইন করে দিবে। অর্থাৎ মেমোরিতে ক্রিয়েশন ফেজে ভ্যারিয়েবলটা ছিল, এক্সিকিউশন ফেজে সেই ভ্যারিয়েবলটার মান এই কলসটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিবে। এরপর জাভাস্ক্রিপ্ট সেকেন্ড লাইনে আসবে। জাভাস্ক্রিপ্ট একটা সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট অলওয়েজ বাই লাইন কোড রান করে। আচ্ছা, এইজের ভ্যালু হচ্ছে 25। ক্রিয়েশন ফেজে সে ভ্যারিয়েবলকে আনডিফাইন্ড হিসেবে স্টোর করে, এক্সিকিউশন ফেজে সে সেই ভ্যারিয়েবলটার ভ্যালু অ্যাসাইন করে। তো এইজের ভ্যালু হচ্ছে 25। ওকে, তাহলে এখানে নেম এক্সিকিউট করা বা নেইমের ভ্যালু অ্যাসাইন করা, এইজের ভ্যালু অ্যাসাইন করা শেষ। এরপর জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন, এটা তো ক্রিয়েশন ফেজে অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে, এখানে তো এক্সিকিউট করার মতো কিছু নাই। এখানে জাভাস্ক্রিপ্টের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের এক্সিকিউশন ফেজে কোনো কাজ নেই। এই জিনিসটাকে সে ক্রিয়েশন ফেজে অলরেডি আমাদের কলসটাকে রেখে দিছে, ক্রিয়েট করে রাখছে বা আমাদের কলসটাকে তার রেফারেন্সটা আছে। আচ্ছা, এবার জাভাস্ক্রিপ্ট পরের লাইনে আসবে। পরের লাইনে এসে দেখবে যে গ্রেট ফাংশনটা এখান থেকে কল করা হয়েছে, অর্থাৎ গ্রেট ফাংশনটা এখান থেকে এক্সিকিউট করা হয়েছে। তো যখনই এক্সিকিউট করা হবে তখনই সে গ্রেট ফাংশনের মধ্যে ঢুকবে। এখন এখানে এতক্ষণ আমরা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট নিয়ে কথা বলতেছিলাম, এখন শুরু হবে ফাংশন এক্সিকিউশন কনটেক্সট। অর্থাৎ ফাংশন এবং ফাংশনের যে ব্লক, এই ব্লকের ভিতরে যে কনটেক্সটটা হয় সেটা হচ্ছে ফাংশন এক্সিকিউশন কনটেক্সট। আচ্ছা, তাহলে এখানে গ্রেট ফাংশনটা যখন কল করা হলো তখন আমাদের ফাংশন এক্সিকিউশন কনটেক্সট শুরু। আচ্ছা, এখানে আমাদের ফাংশন এক্সিকিউশন কনটেক্সট শুরু হলো। এখন আমরা বলেছি যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এবং ফাংশন এক্সিকিউশন কনটেক্সট এই দুটো ক্ষেত্রেই একটি ক্রিয়েশন ফেজ এবং একটি এক্সিকিউশন ফেজ থাকে। তাহলে এখন যেহেতু ফাংশন এক্সিকিউশন কনটেক্সট শুরু হয়েছে, তাহলে এখন নতুন করে আবার ক্রিয়েশন ফেজ, এক্সিকিউশন ফেজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এখানে আসবে। এখানে কোনো ভ্যারিয়েবল আছে? নাই। অন্য কোনো ফাংশন আছে? নাই।
তাহলে মেমোরিতে ক্রিয়েট করার মতো কিছু আছে? নাই। তাহলে এখানে ক্রিয়েশন ফেজ শেষ, ক্রিয়েশন ফেজে কোনো কাজ নাই। আচ্ছা, এবার শুরু হবে এক্সিকিউশন ফেজ। আচ্ছা, এক্সিকিউশন ফেজে শেষে দেখবে যে কনসোল ডট লগ, এখানে একটা কনসোল করতে বলা হয়েছে নেম, নেম ভ্যারিয়েবলটাকে এখানে কনসোল করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এক্সিকিউশনের সময় সে দেখবে নেইমের ভ্যালুটা কি। আচ্ছা, নেইমের ভ্যালু কিন্তু জাভাস্ক্রিপ্ট অলরেডি তার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট চলাকালীন নেইমের ভ্যালু কিন্তু করিম কিন্তু সে করে ফেলেছে। এরপর সে ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে আসছে, কারণ আমরা ফাংশনটা কল করেছি। তো যখন সে ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে সে নেমটা আসবে, তখন সে নেইমের ভ্যালু তো করিম, এটা তো আমরা জানি। সে এই কনসোল ডট লগকে এক্সিকিউট করে দেবে। আমরা যদি একটু দেখি, হ্যালো করিম, প্রথম অবস্থায় আমাদের নেইমের ভ্যালু ছিল আনডিফাইন্ড, এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজ শেষ হওয়ার পর যখন এক্সিকিউশন ফেজ আসলো, তখন নেইমের ভ্যালু হলো করিম, এবং ফাংশন এক্সিকিউশন কনটেক্সট যখন শুরু হলো, তার ক্রিয়েশন ফেজে কোনো কাজ নেই, তার এক্সিকিউশন ফেজে এসে সে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের সেই ভ্যালুটাকে নিয়ে জাস্ট কনসোল লক করে দিল। কনসোল লক করার পর এখানে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজ শেষ, এবং এখান থেকে এক্সিকিউশন ফেজটাও শেষ। দেন এখান থেকে সে এই কনটেক্সট থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে এখানে তার কোড রান করা শেষ, এবং আমরা ফাইনালি সেই আউটপুটটাও দেখতে পেরেছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট সাকসেসফুলি তার এক্সিকিউশন কনটেক্সট, তার যে রুলস সেটা ফলো করে লাইন বাই লাইন কোডটাকে সুন্দরভাবে রান করেছে। কিন্তু স্ট্যাকে কি হবে? আমরা তো বলেছি যে স্ট্যাক হচ্ছে লিফ অর্ডার স্ট্রাকচার, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তো যখন সে গ্রেট ফাংশনটাকে কল করেছে, এক্সিকিউট করেছে, এক্সিকিউট করার সময় বা এক্সিকিউট করার পর সেই ফাংশনগুলা বা সেই ভ্যালুগুলা আমাদের কল স্ট্যাক থেকে চলে যাবে বা কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। তো যখন আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের কাজ শেষ, অর্থাৎ আমরা ফাংশনটা এক্সিকিউট করেছি, তো ফাংশন এক্সিকিউট করার পর এই ফাংশনটা এখান থেকে কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে, এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের যে ভ্যারিয়েবল বা বাকি যে জিনিসগুলো ক্রিয়েশন ফেজ এবং এক্সিকিউশন ফেজ শেষ হয়ে গেছে, সেগুলো আমাদের কল স্ট্যাক থেকে চলে যাবে, অর্থাৎ কল স্ট্যাক এখন খালি। এবং আমাদের হিপ ডাটা স্ট্রাকচারের মধ্যে বা আমাদের হিপ স্ট্রাকচারের মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেগুলোও চলে যাবে, কারণ এগুলো আমরা এক্সিকিউট করেছি, আমাদের কোড রান হয়ে গেছে। এই জিনিস এখন হিপের মধ্যে বা আমাদের এই হিপে যে আমরা ভ্যালুগুলোকে রাখি, এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গার্বেজ, যেটা আমাদের রেফারেন্স বা কিছু অ্যালগোরিদম আছে, আমরা সেই দিকে না যাই বা আজকে টিউটোরিয়ালের উদ্দেশ্য সেই দিকে যাওয়া নয়। এই গার্বেজ কালেক্টর যে জিনিসগুলো স্ট্যাক খালি হওয়ার পরও হিপের মধ্যে থেকে যাবে, সেই জিনিসগুলোকে গার্বেজ কালেক্টর অটোমেটিক্যালি রিমুভ করে দেবে, অটোমেটিক্যালি এই হিপ থেকে বাইরে বের করে দেবে। অর্থাৎ আমাদের কোড রান হওয়া শেষ, আমাদের কল স্ট্যাক একদম খালি, আমাদের হিপ একদম খালি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পলে আসি। আচ্ছা, আমাদের সেকেন্ড এক্সাম্পল হচ্ছে একটা ফাংশন ফার্স্ট, একটা ফাংশন সেকেন্ড, একটা ফাংশন থার্ড। আমরা পুরো কোড বেসটাকে একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট হিসেবে ধরে নেই, বা পুরো কোড বেসটাই হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এবং একটা প্রোগ্রামে একটা কোড বেসে শুধুমাত্র একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটই থাকবে। আচ্ছা, আমরা উপরে কোডটা মুছে দিচ্ছি। তো জাভাস্ক্রিপ্ট কম্পাইলার প্রথমে এই লাইনে আসবে, এখানে আসার পর দেখবে একটা ফাংশন। তো ফাংশনকে সে কখনোই স্ট্যাকে রাখবে না, তবে এই ফাংশনের যে নাম বা এই ফাংশনটাকে সে প্রথমে স্ট্যাকে রাখলেও মূলত এই ফাংশনটাকে সে পাঠিয়ে দেবে হিপে, এবং হিপ থেকে সে একটা রেফারেন্স নেবে এবং সেই রেফারেন্সটাকে তার স্ট্যাকের মধ্যে রেখে দিবে। তাহলে এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজে এই ফাংশনটা ক্রিয়েট করা হলো, এই ফাংশনটা ক্রিয়েট করা হলো, এই ফাংশনটা ক্রিয়েট করা হলো।
তাহলে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজ শেষ, এবার এক্সিকিউশন ফেজ শুরু। এখানে এক্সিকিউট করার মতো কিছু নাই, এখানে এক্সিকিউট করার মতো কিছু নাই, এখানে এক্সিকিউট করার মতো কিছু নাই। এইখানে ফাংশন কল করা হয়েছে, মানে ফাংশন এক্সিকিউট করা হয়েছে, কোনো কিছু এক্সিকিউট করতে বলা হয়েছে, কোনো ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করতে বলা হয়েছে, কোনো অবজেক্টের মান অ্যাসাইন করতে বলা হয়েছে। এই যাবতীয় অ্যাসাইন করার যে কাজটা, এই কাজটা হবে এক্সিকিউশন ফেজে। আচ্ছা, আমরা এখানে ফার্স্ট নামে যে ফাংশনটা, এই ফাংশনটা কল করেছি। আচ্ছা, তাহলে ফাংশন এই ফার্স্ট নামের যে ফাংশনটা আছে এটাকে এক্সিকিউট করার পর সেইটার ভিতরে আসবে, এবং যখন একটা ফাংশনকে এক্সিকিউট করা হয় তখন গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট সেখানে স্টপ হয়ে যায়, সেখানে থেমে যায়, এবং ফাংশন এক্সিকিউশন কনটেক্সট শুরু হয়। ফাংশন এক্সিকিউশন কনটেক্সট শুরু হবে এখান থেকে, অর্থাৎ ফার্স্ট লাইন থেকে। ফার্স্ট লাইন আছে console.log ফার্স্ট। ওকে, আমরা যদি কোডটাকে রান করি, ফার্স্ট, সে এই ফার্স্টটাকে রান করবে। কেন রান করবে? দেখেন, এখানে কোনো ভ্যারিয়েবল আছে? নেই। কোনো ফাংশন আছে? নেই। তাহলে মেমোরিতে ক্রিয়েট করার মতো, অর্থাৎ ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজে মেমোরিতে অ্যালোকেট করার মতো কিছু নেই, অর্থাৎ সে এখন সরাসরি এক্সিকিউশন ফেজে চলে যাবে। যখন ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজে কিছু নেই, তখন এক্সিকিউশন ফেজে আসার পর সে দেখতেছে সবার প্রথমেই console.log ফার্স্ট। সে console.log ফার্স্টকে সে console.log করে দেবে। সেকেন্ড, সে দেখবে সেকেন্ড নামে একটা ফাংশনকে এখানে এক্সিকিউট করা হয়েছে। এইখানে আমাদেরকে ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে। যখন সেকেন্ড ফাংশনটাকে কল করা হয়েছে, এখানে এই এক্সিকিউশন কনটেক্সটটা এখানে স্টপ। সে পরবর্তী লাইনে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার এই সেকেন্ড যে ফাংশনটা, এই ফাংশনের কনটেক্সটটা শেষ না হয়। যখন আমরা এখান থেকে সেকেন্ড এই ফাংশনটাকে কল করব, সে এখানে চলে আসবে। এখন গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজে আমরা তো এই জিনিসটাকে অলরেডি আমাদের স্ট্যাকে রেখে দিয়েছি, তাই না? আমরা তো আমাদের স্ট্যাকে ফার্স্ট, সেকেন্ড, মানে এভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে তো আমরা ফাংশনগুলোকে তো আমাদের কল স্ট্যাকে রেখেছি। তো রাখার ক্ষেত্রে সেখানে আমাদের তো ক্রিয়েশন করার কোনো প্রয়োজন নেই। যখন এখান থেকে প্রয়োজন নেই বলতে জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করবে না, কারণ এটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সেকেন্ড ফাংশনের মধ্যে আসবে। সেকেন্ড ফাংশনের মধ্যে কি ক্রিয়েট করার মতো কিছু আছে? নেই। কোনো ভ্যারিয়েবল নেই, কোনো ফাংশন নেই, কিচ্ছু নেই। তাহলে এখানে ক্রিয়েট করার মতো কিছু নেই। আচ্ছা, ক্রিয়েশন ফেজ শেষ, এক্সিকিউশন ফেজ শুরু। আচ্ছা, এখানে এক্সিকিউট করার মতো কি আছে? একটা console.log আছে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এখানে console.log-কে প্রিন্ট করে দেবে। তার পরবর্তী লাইনে এক্সিকিউট করার মতো কি আছে? থার্ড ফাংশন আছে। আচ্ছা, এবার সে আবার থার্ড ফাংশনের মধ্যে আসবে। থার্ড ফাংশনের মধ্যে আসার পর দেখবে, আচ্ছা, ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কিন্তু আমরা আছি। ফাংশন এক্সিকিউশন কনটেক্সট এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট দুটোরই ক্রিয়েশন ফেজ এবং এক্সিকিউশন ফেজ আছে। আচ্ছা, থার্ড ফাংশনের মধ্যে আসলো, এইখানে ক্রিয়েট করার মতো কিছু আছে? কোনো ভ্যারিয়েবল আছে? অন্য কোনো ফাংশন আছে? কিছু আছে? নাই। তাহলে এখানে ক্রিয়েশন ফেজের কোনো কাজ নেই। এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজে কি আছে? থার্ড হচ্ছে console.log করতে বলা হয়েছে। আচ্ছা, এই থার্ডকে সে console.log করে দেবে। তাহলে এই থার্ড ফাংশনটা কল হলো, এই সেকেন্ড ফাংশনটা কল হলো। আচ্ছা, তাহলে সেকেন্ড ফাংশনটা যখন থার্ড ফাংশন, এরপর সেকেন্ড ফাংশন কল হলো, তখন এই ফাংশনের কাজ শেষ, কারণ সেকেন্ড ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে, আর সেকেন্ড ফাংশনটা থার্ড ফাংশনটাকে এক্সিকিউট করতেছিল, অর্থাৎ থার্ড ফাংশনটা এক্সিকিউট, সেকেন্ড ফাংশনটা এক্সিকিউট, দ্যাটস ওয়াই সেকেন্ড ফাংশনের কাজ শেষ। এবার জাভাস্ক্রিপ্ট পরের লাইনে আসবে, অর্থাৎ এই লাইনে আসবে। যতক্ষণ পর্যন্ত আমার এই সেকেন্ড ফাংশনের কাজটা শেষ না হবে, এটার এক্সিকিউশন শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কম্পাইলার পরের লাইনে আসবে না। এর জন্যই আমাদেরকে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা ভালোভাবে বুঝতে হবে। বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট কম্পাইলার কিভাবে কাজ করে, এবং এটা বুঝতে পারলে আমরা
অন্যান্য ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে পারবো। আমরা যদি কনসোলের দিকে তাকাই, তো সবার প্রথমে জাভাস্ক্রিপ্ট এই ফার্স্টকে কনসোল ডট লগের মধ্যে প্রিন্ট করে দিয়েছে। এরপর যখন আমরা সেকেন্ড ফাংশনকে কল করতেছি, তখন সে সেকেন্ড ফাংশনের মধ্যে যেটা এক্সিকিউট করা ছিল তাকে এক্সিকিউট করে দিয়েছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড। এবং এখানে যখন আমরা থার্ড নামের ফাংশনটাকে কল করতেছি, সে থার্ড ফাংশনের ভিতরে ঢুকে তার ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের এক্সিকিউশন ফেজে এই থার্ডটাকে সে প্রিন্ট করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রিন্ট করা শেষ হওয়ার পর সে আবার এখানে ব্যাক আসবে, কারণ এখানে তার তো সব কিছু এক্সিকিউট করা শেষ হয় নাই, এই ফাংশনের সব কিছুতে এক্সিকিউট করা শেষ। এবার সে পরের লাইনে আসবে এবং কনসোল ডট লগ ফার্স্ট এগেইন এই লাইনটাকে সে সবার লাস্টে প্রিন্ট করবে। কেন করবে? কারণ ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের এখানে আরেকটি ফাংশনকে এক্সিকিউট করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই ফাংশনের ক্রিয়েশন ফেজ, এক্সিকিউশন ফেজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত সে এই লাইনে আসবে না। তো দেখেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট এগেইন, এটা কিন্তু আমাদের সেকেন্ড লাইনে ছিল, বাট এটা সবার লাস্টে প্রিন্ট হয়েছে। কেন হয়েছে? কারণ এক্সিকিউশন কনটেক্সটে, ফাংশন এক্সিকিউশন কনটেক্সটে সবার আগে কনসোল ডট লগ ফার্স্ট প্রিন্ট হবে, সেকেন্ড ফাংশনে ঢুকবে, সেকেন্ড প্রিন্ট হবে, এখান থেকে থার্ড ফাংশনে ঢুকবে, থার্ড প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর এই সেকেন্ড ফাংশনের কাজ শেষ হবে, এরপর কম্পাইলার ফার্স্ট এগেইন এই লাইনটাকে প্রিন্ট করবে। এভাবেই জাভাস্ক্রিপ্ট তার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের ক্রিয়েশন ফেজ, এক্সিকিউশন ফেজ শেষ করে। এক্সিকিউশন ফেজে যদি কোনো ফাংশনকে আমরা কল করি বা ফাংশনকে ইনভোক করি, এক্সিকিউট করি, তখন সে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট থেকে ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে ঢুকবে এবং ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের ভিতরে ঢুকে সেই ফাংশনের ভিতরে ক্রিয়েশন ফেজ চালাবে। ক্রিয়েশন ফেজে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটাকে সে আবার স্ট্যাক থেকে হিপে স্টোর করবে। স্টোর করার পর সেই ফাংশনের ভিতরে সে আবার এক্সিকিউশন ফেজ চালাবে। এক্সিকিউট করার পর সে এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসার পর এই পুরো প্রোগ্রামটি রান হওয়া কমপ্লিট। এবং পুরো প্রোগ্রামটি যখন রান হওয়া কমপ্লিট হবে, তখন কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে এবং গার্বেজ কালেক্টর তার হিপটাকেও, আমাদের হিপ স্ট্রাকচারটাকেও খালি করে দেবে এবং মেমোরিকে ফ্রি করে দেবে। এভাবেই এক্সিকিউশন কনটেক্সট কাজ করে এবং বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট এভাবেই কোড রান করে। আজকের ভিডিওতে আমি শুধু এক্সিকিউশন কনটেক্সট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো বিষয় স্কিপ করা হয়েছে এবং অনেকগুলো টপিক বাদ রাখা হয়েছে। যদি এই বিষয়ে আরও ডিপলি কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয়, বা এক্সিকিউশন কনটেক্সটের সাথে গার্বেজের কী সম্পর্ক, স্কোপের কী সম্পর্ক, স্কোপ কীভাবে কাজ করে, স্কোপ চেইন কী, ভ্যারিয়েবল শ্যাডো কীভাবে হয়, হোয়েস্টিং কীভাবে কাজ করে, ক্লোজার কীভাবে কাজ করে, এই জিনিসগুলো যদি এক্সিকিউশন কনটেক্সটের মতো ফান্ডামেন্টালিভাবে আমাদের যদি বোঝার প্রয়োজন পড়ে বা আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার। বিকজ যতক্ষণ পর্যন্ত আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলোকে না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্কোপ চেইন, হোয়েস্টিং, ক্লোজার এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আপনারা এক্সিকিউশন কনটেক্সট এই জিনিসটা সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন, যে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন কনটেক্সটের মাধ্যমে কোনো একটা কোডকে এক্সিকিউট করে। এবং এক্সিকিউশন কনটেক্সটের সাধারণত গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এবং ফাংশন এক্সিকিউশন কনটেক্সট এই দুটো মেইনলি এই দুটো মানে প্রকার বা এই দুটো ফেজ এসে কাজ করে। এবং প্রত্যেকটা কনটেক্সটই প্রথমে ক্রিয়েশন ফেজ করে, ক্রিয়েশন ফেজ আছে, এক্সিকিউশন ফেজ আছে। এবং ক্রিয়েশন ফেজ এবং এক্সিকিউশন ফেজের কাজ চলাকালীন ক্রিয়েশন ফেজে সে কল স্ট্যাকে সে ডেটা রাখে এবং ফাংশনগুলোকে সে হিপের মধ্যে রাখে এবং হিপ থেকে সে একটা রেফারেন্স নিয়ে স্ট্যাকের সাথে রাখে। স্ট্যাক সবসময় রেফারেন্সকে ইউজ করে। যখন আমাদের কোডটা এক্সিকিউট হয়ে যায়, তখন লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে যে এক্সিকিউট হয় সে সবার ফার্স্টে কল স্ট্যাক থেকে বেরিয়ে যায় এবং কল স্ট্যাক খালি হয়ে যায়। আমাদের মেমোরি ম্যানেজমেন্ট জাভাস্ক্রিপ্ট এভাবে আমাদের মেমোরিকে ম্যানেজ করে।
এবং আমাদের গার্বেজ কালেক্টরও একইভাবে আমাদের হিপ যে স্ট্রাকচার, আমাদের হিপ স্ট্রাকচারটাকে খালি করে দেয়। আমি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের বেশি গভীরে যেতে চাইনি, যেহেতু এটা একদমই জাস্ট শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য টিউটোরিয়াল। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলে উপকারে আসবে, এবং যদি এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন, এবং গার্বেজ স্কোপ এই জিনিসগুলোকে নিয়ে আরও ফান্ডামেন্টালি আরও আলোচনার প্রয়োজন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাইকে এই পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।